আজকের এই এক্সপ্লেনারে স্বাগত। আজ আমরা এমন একটা ভূরাজনৈতিক পরিবর্তনের গল্প ডিকোড করব যা পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রটাকে যেন নতুন করে আঁকছে। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ তার প্রতিবেশী এবং কৌশলগত অংশীদারদের সাথে সম্পর্কে এক অভাবনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলে আসা আঞ্চলিক কূটনীতির পুরনো ছক একেবারে বদলে যাচ্ছে, আর তার কেন্দ্রে রয়েছে অত্যন্ত শক্তিশালী এবং স্বাধীন একটা অবস্থানের দাবি। চলুন শুরু করা যাক। আজকের আলোচনার কাঠামোটা খুব সহজ, এক নজরে দেখে নেওয়া যাক। ১. বাকযুদ্ধ। ২. সীমান্ত বেড়া নিয়ে সংঘাত। ৩. পাকিস্তানের সাথে গোপন চুক্তি। ৪. চীনের দিকে তিস্তার মোড়। এবং ৫. এক নতুন কৌশলগত বাস্তবতা। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢোকা যাক। পর্ব ১. বাকযুদ্ধ। শুরুতেই এই তীব্র আক্রমণাত্মক রেটেরিকটার দিকে তাকানো যাক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটাই কিন্তু উত্তেজনার প্রাথমিক পটভূমি তৈরি করে দিয়েছে। বলা হচ্ছে কয়েক মিনিটেই নাকি সামরিক ফয়সালা সম্ভব। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য এমন মন্তব্য কতটা উস্কানিমূলক হতে পারে সেটা নিশ্চয়ই আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সোর্সগুলো বলছে এটা কেবল রাজনৈতিক হুঙ্কার নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটা বড় ধরনের বিপদ সংকেত এবং চূড়ান্ত অবমাননাকর একটা মন্তব্য। কিন্তু এর পাল্টা জবাব আসতেও একদম সময় লাগেনি। স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদের এই কড়া হুঁশিয়ারিটা একটু খেয়াল করা যাক। দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বা পরাশক্তিও দখল করতে পারবে না, এই কথাগুলো মূলত ঢাকার জিরো টলারেন্স নীতিরই একটা স্পষ্ট প্রতিফলন। মানে বিষয়টা খুব সিম্পল, কোনো ধরনের চোখ রাঙানি আর সহ্য করা হবে না। এই পাল্টা হুমকিটা প্রমাণ করে দিচ্ছে রাষ্ট্র হিসেবে আগের যে কোনো রক্ষণাত্মক অবস্থান থেকে বেরিয়ে এসে সম্পূর্ণ নতুন আর আত্মবিশ্বাসী একটা যুগে প্রবেশ করেছে তারা। এই পাল্টাপাল্টি বক্তব্যের পেছনের আসল কারণটা কিন্তু দুই ভিন্ন প্রশাসনের নীতির আকাশপাতাল পার্থক্যের মধ্যে লুকিয়ে আছে। সোর্সগুলো জানাচ্ছে আগের প্রশাসনের প্রতিরক্ষামূলক নীরবতা বা যাকে নত জানু বা মেরুদণ্ডহীন নীতি বলা হচ্ছে, সেই যুগটা দৃশ্যত শেষ। এখনকার সরকার অত্যন্ত শক্তভাবে মাথা উঁচু করে চলার একটা স্বাধীন ও সার্বভৌম কূটনীতি গ্রহণ করেছে। এটা কোনো ফাঁকা বুলি নয়, বরং এটা রাষ্ট্রের একটা বড় সড় কৌশলগত শিফট, একদম গেম চেঞ্জার যাকে বলে। পর্ব ২. সীমান্ত বেড়া নিয়ে সংঘাত। তো উত্তেজনাটা শুধু কথাতেই আটকেনি, একদম গ্রাউন্ড জিরোতে, মানে ভৌগোলিক সীমানাতেও এর আঁচ লেগেছে। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। ইউপি আমলে জমি দখলের অভিযোগ থেকে শুরু করে মমতা ব্যানার্জির আমলে জমি আটকে রাখা, আর এখনকার এই নতুন ৪৫ দিনের ডেডলাইন। কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার এই সময়সীমা পরিস্থিতিকে আক্ষরিক অর্থেই একেবারে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। আর ঠিক এখানেই ঢাকার সংখ্যাটা সবচেয়ে বেশি। এই সীমান্ত বেড়ার নির্মাণের আড়ালে নিরীহ মানুষের উপর সহিংসতা বাড়তে পারে বলে তারা মনে করছে। সোর্সে স্পষ্টভাবে বলা আছে ১ ইঞ্চি জমিও নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের এই কড়া হুঁশিয়ারির মানে হল সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলে পরিণতি ভয়াবহ হবে। এটা নিছক কোনো রাজনৈতিক স্টান্ট নয়, জাতীয় নিরাপত্তা রক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসা একটা আপসীন বার্তা। পর্ব ৩. পাকিস্তানের সাথে গোপন চুক্তি। ১০। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ১০ বছর। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। সোর্সের তথ্য বলছে বর্তমানে পাকিস্তানের সাথে অত্যন্ত গোপনীয় একটা গোয়েন্দা তথ্য বিনিময় আর সন্ত্রাসবাদ দমন চুক্তি নিয়ে আলোচনা চলছে, যার মেয়াদ হবে পুরো ১০ বছর। ভাবা যায়? ভারতের জন্য এটা তো আক্ষরিক অর্থেই একটা বিশাল স্ট্র্যাটেজিক ধাক্কা। এত লম্বা সময়ের জন্য একটা নিরাপত্তা চুক্তি করার মানেই হল ভূ রাজনৈতিক মিত্রতার ক্ষেত্রে একেবারে দীর্ঘমেয়াদী আর সম্পূর্ণ স্বাধীন একটা রুট বেছে নেওয়া হচ্ছে। ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতিটার কথা তো আমরা জানি, তাই না? দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব আর আধিপত্য ধরে রাখার এটাই তাদের তুরুপের তাস। কিন্তু ইসলামাবাদের সাথে ঢাকার এই জমে থাকা বরফ গলার প্রক্রিয়া সেই পুরনো নীতিটাকেই এখন সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এতদিন ধরে চলে আসা ভারতের একছত্র আধিপত্যের ধারণাটা যেন হুড়মুড় করে ভেঙে পড়ছে। এই একটা পদক্ষেপই পুরো অঞ্চলের ক্ষমতার প্রচলিত ভারসাম্যকে একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিচ্ছে। পর্ব ৪. চীনের দিকে তিস্তার মোড়। শুধু কি সামরিক চুক্তি?
একদমই না। এই দাবা খেলায় এবার যুক্ত হয়েছে রিসোর্স ডিপ্লোমেসি বা সম্পদ কূটনীতি। তিস্তার পানি বণ্টন নিয়ে বছরের পর বছর ভারতের যে টালবাহানা তা নিয়ে ঢাকা যে কতটা বিরক্ত সেটা এই ঘটনা প্রবাহ দেখলেই বোঝা যায়। আর কোনো অজুহাত নয়, বিশাল এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সোজা চীনের এক্সিম ব্যাংকের অর্থায়নের দিকে ঝুঁকেছে তারা। নিজেদের প্রাকৃতিক সম্পদ উন্নয়নে অন্য কোনো দেশের রাজনৈতিক সদিচ্ছার ওপর আর ঝুলে না থাকার এটা একটা মাস্টার স্ট্রোক। আর এটা শুধু পানির বিষয় নয়, ভারতের সীমান্তের এত কাছে সরাসরি চীনা বিনিয়োগ নিয়ে আসাটা কৌশলগতভাবে কতটা তাৎপর্যপূর্ণ সেটা নিশ্চয় খুব সহজে বোঝা যাচ্ছে। সোর্স অনুযায়ী আসন্ন বেইজিং সফর এই দ্বিপাক্ষিক সম্পর্ককে অন্য মাত্রায় নিয়ে যাবে এবং সম্পদের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই চালটা প্রতিবেশীদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে জাতীয় স্বার্থে যে কোনো বৈশ্বিক পরাশক্তির সাথে হাত মেলাতে বিন্দুমাত্র পিছপা হবে না ঢাকা। পর্ব ৫ নতুন কৌশলগত বাস্তবতা। এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা সামরিক চুক্তি হোক বা সম্পদ কূটনীতি, সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত ব্যালেন্সিং অ্যাক্ট তৈরি হচ্ছে। একদিকে পাকিস্তানের সাথে ১০ বছরের গোপন চুক্তির মাধ্যমে সামরিক গোয়েন্দা নিরাপত্তা মজবুত করা হচ্ছে, আর অন্যদিকে চীনের সাথে মেগা প্রজেক্ট দিয়ে অর্থনৈতিক ভিত্তি শক্ত করা হচ্ছে। একসাথে দুটো আলাদা ফ্রন্টে এরকম বড় আকারের স্ট্র্যাটেজিক চাল দেওয়াটা বহুমুখী আর স্বাধীন পররাষ্ট্রনীতির একটা টেক্সটবুক উদাহরণ বলা যায়। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? মূল কথা হলো কারো অনুমতির জন্য আর অপেক্ষা করা হচ্ছে না। অন্যের ওপর নির্ভর করে চলার সেই নতজানু নীতির দিন শেষ। সম্পূর্ণ সমমর্যাদার একটা সম্পর্ক নিশ্চিত করতে এখন নিজস্ব কৌশলগত মেগা প্ল্যানগুলোর ওপর ভর করেই মাথা উঁচু করে দাঁড়াচ্ছে রাষ্ট্রটি। আঞ্চলিক রাজনীতিতে এখন থেকে শর্তগুলো সমতার ভিত্তিতেই নির্ধারিত হবে, এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার। আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা বিশাল প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এই যে এত সব অভাবনীয় জোট আর নতুন সামরিক অর্থনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে, এগুলো আগামী দিনে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে স্থায়ীভাবে কতটা বদলে দেবে? এই ভূ-রাজনৈতিক পরিবর্তনের ঢেউ কোথায় গিয়ে থামবে সেটা দেখার জন্য আমাদের নিশ্চয়ই চোখ কান খোলা রাখতে হবে।